দিয়ে যাচ্ছেন, এটা যদি আপনারা উপলব্ধি করেন তাহলে অনেক উপকৃত হবেন। আমার বক্তব্য শুরু করার আগে আমি আজকের আমাদের সিনিয়র লয়ার যারা জয়নাল আবেদিন স্যারের একটি কথা দিয়ে শুরু করি। উনি শেষে আপনাদেরকে একটি কথা বলেছেন, টাকার পেছে দৌড়বেন না, কাজের পেছে দৌড়ান, অর্থাৎ ভালো লয়ার হবার চেষ্টা করেন। ওনার এই কথা শোনার সাথে সাথে আমার জীবনে প্রথম যখন আমি প্রিভিলেজ করি, আমার সিনিয়র সাথে যদি সই করি উনি আমাকে দুটো কথা বলেছিলেন, যে তুমি যখন কোনো ডকুমেন্টে সই করবে, সেই ডকুমেন্ট যদি এক পাতার বেশি হয় প্রত্যেকটা পৃষ্ঠায় সই করবে, এটা কখনো ভুল করবে না। 2 নম্বর হলো উনি বলেছেন, ডোন্ট রান আফটার মানি, রান আফটার ওয়ার্ক অ্যান্ড দ্য মানি উইল রান আফটার ইউ। আপনি যদি কাজ শিখেন, আপনি যদি ভালো লয়ার হতে পারেন, আপনার টাকা পিছে দৌড়ার কোনো প্রয়োজন হবে না, টাকাই আপনার পিছনে করবে। আমাদের দেশে অনেক সিনিয়র লয়ার আছেন, তারা কেস করার এত ব্যস্ত যে কেস করতে পারেন না, ফিরিয়ে দেন, বলে আপনি শুধু উপস্থিত থাকবেন, আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেন, আপনি কত টাকা নেবেন নেন, কিন্তু আপনি কোর্টে উপস্থিত থাকতে হবে। এই হলো আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার অনেক আছেন, ছিলেন, এখনও আছেন। আপনারা যদি ভালো করে দেখতে চান দেখতে পারবেন। তা আপনাদের এই বক্তব্য শুরুর আগে আমি একটু অ্যাড্রেস করে নিই, তাহলে আবার আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, সুপ্রিম কোর্ট বারের সহসভাপতি জনাব শাহজাহান সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতম বিচারপতি যারা মোহাম্মদ রেজাউল হক স্যার, আজকে এখানে উপস্থিত মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব, আজকে এখানে যারা দুজন বক্তব্য লিখেছেন, সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নাল আবেদিন এবং সিনিয়র অ্যাডভোকেট জনাব বুদ্ধজা বাদল সাহেব, আজকের উপস্থাপক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্পাদক যারা মোহাম্মদ আলী সাহেব এবং উপস্থিত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ এবং সবশেষে আমাদের সুপ্রিম কোর্ট বারের নবীন আইনজীবীবৃন্দ, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা শেষ যে ব্যক্তি আছেন, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পারেন হাত তুলেন, ধন্যবাদ। আজকের এই দিনটি অত্যন্ত আনন্দের এবং গৌরবের। দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ আমাদের প্রিয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আঙিনায় আইনজীবী হিসেবে আপনাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। জীবনের দীর্ঘ প্রতীক্ষা, কঠিন অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তির পর আপনারা আজকের এই অর্জনে পৌঁছেছেন। এই অর্জনের জন্য আমি আপনাদের সবাইকে হৃদয় নিংড়ানো অভিনন্দন জানাই। প্রিয় নবীন বন্ধুগণ, আইন পেশা কেবল একটি জীবিকা নয়, এটি একটি মহৎ ব্রত, এটি ইনসাফ প্রতিষ্ঠা এবং শোষিতের পক্ষে দাঁড়ানোর অন্যতম শক্তি হাতিয়ার। সুপ্রিম কোর্ট হলো দেশের সংবিধান এবং বিচার ব্যবস্থার চূড়ান্ত অভিভাবক, আর আপনারা আজ থেকে সেই অভিভাবকত্বের একজন অংশীদার। এই আঙ্গিনায় দাঁড়িয়ে আজ কয়েকটি বিষয় হৃদয়ে ধারণ করার আহ্বান জানাচ্ছি। সততা এবং নৈতিকতা, যেটা অলরেডি বলে গেছেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট বুদ্ধজা সাহেব। একজন আইনজীবীর সবচেয়ে বড় সম্পদ তার চরিত্র এবং বিচারালয়ের প্রতি সততা। মামলা জেতার চেয়েও সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যেন আপনার মূল লক্ষ্য হয়। সংগ্রাম ও ধৈর্য, আইনি পেশার শুরুটা সবসময় সহজ নয়। এখানে সাফল্য আসে ধারাবাহিক অধ্যবসায় এবং ধৈর্যের মাধ্যমে। শুরুতেই হতাশ হওয়া যাবে না এবং বরং প্রতিটি মামলা থেকে শেখার মানসিকতা রাখতে হবে। প্রতিনিয়ত শেখার মানসিকতা একটি আইন পরিবর্তনশীল বিষয়। বিজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবীদের কাজ পর্যবেক্ষণ করা, বই পড়া
এবং সাম্প্রতিক আইনি সিদ্ধান্ত সম্পর্কে আপডেট থাকা আপনাদের পেশাগত দক্ষতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সংবিধান এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা সুপ্রিম কোর্ট আসা প্রতিটি মানুষের শেষ আশ্রয় আশা থাকে। এই আদালত সাধারণ নিপীড়িত মানুষ যেন আপনার কাছে এসে সঠিক ন্যায় বিচার পায়, সেই চেষ্টা সব সময় বজায় রাখবেন। আমি শুরুতে আরও কয়েকটি কথা আপনাদের বলি, আপনারা যদি শুনতে চান। আমি প্রথমে মনে করেন আপনাদের কাছে একটি ব্রিফ আসলো, একজন মক্কেল আসলো আপনার কাছে একটি ব্রিফ নিয়ে, আমি এই সমস্যায় পড়েছি, আমার এই সমস্যাটা সমাধান করে দেন। আপনি ব্রিফটা নিলেন, আপনি হাইকোর্টের লয়ার, আপনি যদি মনে করেন যে যেভাবে হোক এই কেসটা আমি হাইকোর্টে আনার চেষ্টা করব, সেটা আপনি ভুল করবেন। আগে তার কাছ থেকে জেনে নেবেন, সব কিছু জানবেন, তার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্রগুলো নেবেন, তারপরে আপনি নিজে আইন সম্পর্কে আইনের ছাঁচে, বাংলাদেশের যে আইনগুলো আছে সেই আইনগুলোর ছাঁচে সেটাকে ফেলবেন, ফেলে দেখবেন যে আপনাকে কি করণীয়। আগে ঠিক করবেন আপনার কি করণীয়। কাজ নিয়ে এসে বলবেন আমাকে একটা রিপিটিশন ফেল করে দেন, আমাকে একটা ক্রিমিনাল কেস করে দেন, একটা সিভিল কোর্ট কেস করে দেন, সেটা কিন্তু বলবে না, সেটা ঠিক করবেন আপনি। অথবা দেখা যাচ্ছে একটা লিগ্যাল নোটিশ দিয়েও আপনি করতে পারেন। বিশেষ করে যারা আপনারা দেখবেন ডাইভোর্স কোর্সগুলো যেগুলো আসে, ডিভোর্স করবা, একজন এসে বললে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স করতে চাই, বা হাজব্যান্ড আর স্ত্রীকে আপনি ডিভোর্স করতে চাই, আপনি দেখলেন ডিভোর্সের কেস করে দেন। এটা আপনার কাজ নয়। আপনার কাজ হবে তার পরিবারকে আগে উপলব্ধি করা যে এইটা কারণটা কি, সবসময় উৎস খুঁজবেন। যদি পারেন মামলা না করে সমাধান করে দিতে, সেটা আপনার একটা সামাজিক দায়িত্ব। একটা মানুষের জীবনকে আপনি সুন্দর করে তুললেন। অনেক পরিবার আছে শুধু ধ্বংস হয়ে গেছে লয়ারের মানে ভুল ব্যাখ্যার কারণে। এমন আমি জানি, একটা ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এক ছেলে বিয়ে করেছে, নতুন বিয়ে করেছে, যাকে বিয়ে করেছেন সে মা বাবার একমাত্র সন্তান, তার মহাকালীতে বাড়ি আছে, বাবার একমাত্র, আর তার একমাত্র মা, ছেলেটার একমাত্র মা, সে থাকে ধানমন্ডিতে। দুজনেই কিন্তু সম্পদশালী এবং ভালো, পড়াশোনায় খুব ভালো। এখন মেয়েটা যেহেতু তার বাবা মার কাছে থাকবে, তার একটাই স্বামীর কাছে চাহিদা যে তুমি ঘর জামাই থাকবে, আমার বাবার সাথে থাকবে, তোমার মাকে ছেড়ে। যে সে ছেলে বলে আমি আমার মাকে ছেড়ে কোথায় যাব, যে মাকে আমাকে জন্ম দিয়েছে, যে মা আমাকে বড় করেছে, আমি তাকে ফেলে তোমার বাসায় কিভাবে যাই? হ্যাঁ, তুমি যদি মনে করো তোমার বাবা মার কাছে থাকবে, থাকো, কিন্তু আমি তো যেতে পারবো না। ওই মহিলা একজন লয়ারের কাছে গেলেন, যেতে পারবেন না, তার বিরুদ্ধে একটা নারী নির্যাতনের মামলা করে দেন, ও দূর দূর করে চলে আসবে। উনি করে দিলেন নারী নির্যাতনের মামলা। সেই মামলাতে সে ব্যাংকে চাকরি করতেন, ব্যাংকার, যখন মামলা করে দিয়ে তখন তো তার বুঝতে ওয়ারেন্ট হয়ে গেল, সে পালিয়েছিল, অনেক দিন পালিয়েছিল। এতে করে তার অফিস থেকে তার চাকরি চলে গেল। তার ওয়াইফ কিন্তু হাজব্যান্ডকে প্রচুর ভালোবাসে, সে ভাবছিল যে মামলা করলে, এখন দেখে যে হাজব্যান্ডও নাই, মামলাও চলতেছে, আমি কি করব, হতাশ হয়ে গেছে। বিভিন্ন তাড়াতাড়ি গিয়ে বলতেছে, উকিল সাহেব বলছে আপনি তো বললেন যে আমি মামলা করলে আমার হাজব্যান্ড দূর দূর করে আমার কাছে চলে, এখন তো আমার হাজব্যান্ড দেখি না, পালিয়ে গেল, কোথায় যায়? শেষ পর্যন্ত মহিলা দেখলো আমি তো মামলা করেছি হাজব্যান্ডকে ফাঁসানোর জন্য নয়, আমি মামলা করেছিলাম আমার প্রতি সে অনুরক্ত হোক। শেষ পর্যন্ত মহিলা এই মামলাটা উইথড্র করে নিল, উইথড্র করলো, কিন্তু ওই হাজব্যান্ড হাজির হলো। এটা আমাদের নারীর যে 11 গ ধারা ছিল, এটা আপোস করা যায়। উনি কোর্টে হাজির হলেন, হাজির হওয়ার পরে তারপর মীমাংসা হলো, মামলা তুলে দিলেন। এখন মহিলাকে এবার চলো তোমার সাথে সংসার করো, কিন্তু বললো এই যে 6 মাস 1 বছর তুমি আমাকে যেই নির্যাতন করেছো, যেই মানসিক কষ্ট আমি ভোগ করেছি, সেটার প্রতিদান কে দিবে? আর তুমি যে উদ্দেশ্যমূলকভাবে আবার আমার সাথে ঘর করতে আসো না, আমি কীভাবে বুঝবো? এই বিশ্বাসটা ভেঙে গেল এবং শেষ পর্যন্ত তার ডিভোর্স হয়ে গেল। ওই মহিলা এখনও বিয়ে করেনি, কিন্তু উন্মাদের মতো হয়ে গেছে যে আমি এটা কী করলাম সারা জীবনে। আজকে সেই দিন যদি সেই লয়ার তার সমস্ত কথা শুনতো,
এবং তাকে একটা ভালো একটা অ্যাডভাইস করতো, তাহলে তাদের সংসারটা এইভাবে ভেঙে যেত না। এরকম অনেক উদাহরণ আছে। তা আপনার কাছে যখন একটা ব্রিফ আসবে, সেই ব্রিফটা আপনি ভালো করে দেখবেন, দেখে আপনার মোয়াক্কেলকে যেই অ্যাডভাইসটা করা দরকার সেই অ্যাডভাইসটাই করবেন। তাহলে আপনার মোয়াক্কেল উপকৃত হবে, আপনিও জাতির ক্ষেত্রে উপকৃত হয়ে একটা মামলায় একটা মোয়াক্কেলকে রিলিফ দিলে একটা লয়ের যে প্রশান্তি, যে শান্তি, সেটা যদি আপনি অভিযোগ করেন, সেটা টাকার চেয়ে অনেক বড়। সে চেষ্টা করবেন। একমাত্র লয়ার এবং ডাক্তাররা মানুষের সেবা করতে পারে। মানুষের সেবা করার এই সুযোগটা কখনো হাতছাড়া করেন না। আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারাই আপনাকে দেখবে, আপনাকে একটি বিশেষ চোখে দেখে, জানে যে বিপদ আপদে তাদের সহযোগিতা পাব। সেই কারণে আপনাকে ওইভাবে নিজেকে গড়ে তুলতে হবে, যেন আপনি মানুষকে সঠিক অ্যাডভাইস দিতে পারেন। আইন শুধু সবসময় আইন দেখবেন না, দেখবেন যে সামাজিক বিচার আপনি করতে পারেন কিনা, সেটা হলো প্রথম লেসন। দ্বিতীয় আমি বলবো যে আপনারা যখন একটা ব্রিফ হাতে পাবেন, তাহলে এই ব্রিফটাকে আপনি তাকে যদি অ্যাডভাইস করতে যান, তাহলে আপনাকে আইন জানতে হবে। আপনি যদি আইন না জানেন, আপনি কীভাবে তাকে সহযোগিতা করবেন? এই জন্য আইনের কিছু কিছু ধারা আছে, যেটা আপনার বার কাউন্সিলে পরীক্ষাতে আপনারা প্রথম দিয়েছিলেন অ্যাডভোকেসি হওয়ার জন্য, 4-5টা আইন কিন্তু আপনাদের সিলেবাসে ছিল। একটা পেনাল কোড, ক্রিমিনাল প্রসিডিউর, সিভিল প্রসিডিউর, এভিডেন্স অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট। এই যে এই আইনগুলা কিন্তু প্রতিনিয়ত আপনাকে চলার পথে কাজে লাগবে। এই 5টা আইন যদি আপনি ভালো করে জানেন, আপনার আইনের 50% জানা হয়ে যাবে, 50% আপনি জেনে যাবেন। আরেকটা মনে করবেন, এই গোটা আইনের বাইরে এইগুলা প্রসিডিউরাল ল। আপনি একটা মামলা কীভাবে শুরু করবেন? যেমন এই মামলাটা আসলো, আপনি মামলাটা সিভিল কোর্টে করবেন, না ক্রিমিনাল কোর্টে করবেন, না হাইকোর্টে করবেন, আপনি কোথায় যাবেন? সেইটা আপনাকে গাইডলাইন দেবে যে এইগুলা। কারণ আপনার আইনের নিয়ম হলো মামলা করার সর্বনিম্ন আদালত থেকে মামলা শুরু করতে। যেই আদালতের মামলা সর্বনিম্ন যেখান থেকে শুরু করবেন, সেটাই বলে অরিজিনাল জুরিডিকশন। এই অরিজিনাল ডিসিশন আমাদের দেশে দুইটা আছে, একটা আর্থিক এখতিয়ার এবং আঞ্চলিক এখতিয়ার। সেইভাবে এটা করা হয়। আঞ্চলিক এখতিয়ার হলো থানা ভিত্তিক করা হয়। যেমন ঢাকার যতগুলো থানা আছে, প্রত্যেকটা থানার জন্য একটা করে কোর্ট আছে। আবার আর্থিক এখতিয়ার হলো যে আপনাদের এই মামলা করার প্রথম যে আদালত, সেটা কি অ্যাসিস্ট্যান্ট জাজ হবে না জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হবে? যদি এটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হয়, তাহলে আমি কীভাবে বুঝবো টাকার মূল্যায়ন? আপনাদের একটা মামলার মূল্যায়ন যখন এইটা একই সময় একটা বেশি হয়। আগে ছিল, আমরা যখন করেছিলাম তখন 1 লাখ টাকা ছিল অ্যাসিস্ট্যান্ট জাজ, 1 লাখ টাকার উপরে হলো জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এখন এটা আস্তে আস্তে বেড়েছে। এখন তো জুডিকশন আগে সিভিল কোর্ট, এখন সিভিল কোর্ট হয়ে গেছে। সিভিল কোর্টে তারপর সিনিয়র সিভিল কোর্ট তার জুডিকশন, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ তার জুডিকশন। সেইভাবে আপনি মামলা মূল্যায়ন করবেন। প্রথমে আপনার জুডিকশনটা বের করলেন। এটা আরেকটা হলো যে আপনার সরকারি কারা আছে। আপনি যেহেতু হাইকোর্টের লয়ার, আপনি দেখবেন যে আর কি অরিজিনাল জুডিকশন আছে। আবার হাইকোর্টেও অরিজিনাল জুডিকশন আছে। কী আছে এখানে? কোম্পানি ম্যাটার আছে, কোম্পানি ম্যাটার, অ্যাডমিনিস্ট্রেটিভ স্যুট আছে। তারপরে আপনার স্পেশাল অরিজিনাল জুডিকশন, সেটা হলো হাইকোর্টে রিট পিটিশন ফাইল করা। এখন রিট পিটিশন ফাইল করতে গেলে তারও আবার কতগুলো গণ্ডি আছে। এই ঘরটা যেমন চৌহদ্দি আছে, এই ঘরটার এই সীমানার ভিতরে আপনি যদি বসে থাকেন, আপনি সব কিছু দেখতে পারবেন। ঠিক আইনেরও চৌহদ্দি আছে, আইনের এই চৌহদ্দির বাইরে আপনি যেতে পারবেন না। যে রিট পিটিশন ফাইল করতে গেলে রিট পিটিশনের একটা কর্নার, ফোর্ট কর্নার আছে। এই কর্নারের ভিতরে আপনাদের ঢুকতে হবে আগে। দরজা যদি তালা হয়, ভিতরে ঢুকতে না পারে, তাহলে তো আপনি এখানে আপনার এই তালাটা খুলতে গেলে এই চৌহদ্দির যে এই জুডিকশনটা আছে, ঠিকানা আপনি জানতে হবে। সেগুলো আপনি পড়ে আসছেন, 5টা জুডিকশন আছে, সেটা করবেন। আবার একই বিষয় সিভিল কোর্টও করা যায়, হাইকোর্টেও করা যায়। যদি এখানে এই জন্য বলা আছে, যদি হাইকোর্টে সিভিল কোর্টে আপনি এফিকেশন সিভিটি পান, তাহলে আপনাকে হাইকোর্টে আসার প্রয়োজন পড়বে না, আপনাকে ওইখানে হয়ে আসতে হবে। তো তারপরে আপনার মনে করেন যে অরিজিনাল জুডিকশনটা আপনি শিখলে সিভিল কোর্টে আর ক্রিমিনালকে কোন কেসগুলো সিভিল কোর্টে যায়, কোনটা ক্রিমিনাল কোর্টে যায়, সেটা আপনাকে জানতে হবে। সেটা জানতে গেলে আপনি কী করবেন? যে পেনাল কোর্টে আছে যে এই অপরাধ,
যে অপরাধগুলো প্রত্যেকটা অপরাধের সংজ্ঞা কিন্তু আপনার পেনাল কোডে আছে এবং তার শাস্তি কি তাও আছে এবং শাস্তি এবং পেনাল কোডের যে ডিভিশন সে অনুযায়ী আপনার মামলা হয়। তো মামলা কোর্টে করা যায়, মামলা এফআইআর করে আপনার থানাতেও করা যায়। এই থানাতে যখন আপনি মামলা করবেন তখন কিভাবে কী প্রক্রিয়ায় আমাকে থানায় মামলা করতে হবে সেটা জানতে হবে, আর কী প্রক্রিয়া আপনাকে কোর্টে মামলা ফাইল করতে হবে সেটা আপনি যাবেন, সিআর কেস যেগুলি করতে হবে করবেন। এই বেসিক জিনিসগুলা আপনি যদি না জানতে পারেন তাহলে কিন্তু আপনি উকিল হয়ে বেশি দূর আগাতে পারবেন। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। তো এখন আপনাদের কাছে এই জন্য আমার যে আপনি মামলা শুরু করার আগে এই বেসিক জিনিসগুলো শিখে দিতে হবে। আপনাদের এখন বয়স কম, অনেকে আছে হয়তো রিটায়ারমেন্টের পরেও আসছেন, কিন্তু জানতে হবে সবারই, ধরে নিতে হবে আমি নবীন হিসাবে নিজেকে চিহ্নিত করতে হলে যে 5টা আইনের কথা বললাম সেই 5টা আইনগুলো জানবেন। তারপরে আছে কিছু, যেমন নারী ও শিশু নির্যাতন আইন, নারী শিশু নির্যাতন আইনের যে স্পেশাল ল, সেখানে যে অপরাধগুলো আছে এরা কিন্তু পেনাল কোডও আছে, কিন্তু পেনাল কোডে শাস্তি কম। এই স্পেশাল ল করা হলো কি এখানে শাস্তিটা বাড়িয়ে দেওয়া হলো, যে এই অপরাধ যদি হয় সেটা নারী শিশু নির্যাতন আইনে আসবে। এইটা যে যেমন যৌতুক আছে, রেপ কেস আছে, অপহরণের কেস আছে, এই কেসগুলো আসে। এই যে এটারও একটা জুরিডিকশন আছে, কোন কোন কেসগুলো এটা আছে। তা আপনি যদি প্রত্যেকটা আইন তো আপনার পক্ষে জানা সম্ভব নয়। একজন দাঁতের ডাক্তার একটাকে নাকের চিকিৎসা করতে পারবে না, একজন নাকের ডাক্তার একজন চোখের চিকিৎসা করতে পারে না, কিন্তু সবাই কিন্তু ডাক্তার। তা আপনারা লয়ার, আপনারা সব আইন আপনাকে জানতে হবে সেটা কিন্তু না। আপনাকে বেসিক লটা জানার পরে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন আইনে কাজ করবেন। আপনি সিভিল করবেন না ক্রিমিনাল করবেন না ডিটি করবেন না কোম্পানি মেটার করবেন, নাকি অনেক আছে ড্রাফটিং করে যারা কর্পোরেট লয়ার, তারা বিভিন্ন এগ্রিমেন্ট করে ড্রাফটিংয়ের সাথে যুক্ত আছে, তারা লিগ্যাল অপিনিয়ন দেয়। তো এটা অনেক কিন্তু ভালো, অনেকে প্রতিষ্ঠিত এইসব কাজ করে। তো আপনাকে আগে ঠিক করতে হবে তাহলে আমি কোথায় যাবো। অন্য আইনগুলো আপনি শিখেন, কিন্তু একটা আইনে যদি বিশেষিত আপনি বিশেষজ্ঞ হতে পারেন, যদি এর সম্বন্ধে ভালো জানেন, আর আপনাকে যখন কোর্টে দাঁড়িয়ে আপনি বললি যে প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন যে পিছনে যারা ক্লায়েন্টটা থাকে তারা কিন্তু মার্ক করে কোন লয়টা ভালো কোন লয়টা খারাপ। আজকে আপনার বিপক্ষে যে বক্কেলটা আছে যে আপনাকে দেখে ফলো করতেছে, আপনার বিপক্ষের যে ক্লায়েন্ট সে পরের দিন আপনার ক্লায়েন্ট হয়ে যাবে। দেখবেন এই তো ভালো লয়ার, আমি তাকে না দিয়ে আমি তাকে দিলাম, এই লয়ারকে আমি রাখি তো আমি আর ভালো করতাম। পরের কেসটা এটা দেখবেন আপনার চেম্বারে চলে আসছে। তাহলে আপনি কি কোথায় আছেন? এই জন্য যত পারেন কোর্টে কেস করবেন, আইন জানবেন, আইনের ব্যাখ্যা দেবার চেষ্টা করবেন। আগে ডিএলআর বিএলডি এইগুলা কি এত কিছুতে যাওয়ার দরকার নাই। আগে নিজে বেসিক জিনিসটা জানেন, তারপরে আপনি বিএলডি ডিএলআর এগুলা বুঝতে পারবেন। বিএলডি ডিএলআর প্রত্যেকটা আইনের এটা বলা হয় যে সুপ্রিম কোর্ট আইনের ব্যাখ্যা দেয়, আইনের ব্যাখ্যা না দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ছাড়া আইনের ব্যাখ্যা দিলে সেটা বাধ্যকতা থাকে না। হাইকোর্ট যেই ডিসিশন দিবে সেটা লোয়ার জুডিশিয়ারিতে ম্যান্ডেটরি, তাকে মানতেই হবে, তা নাহলে তাদের কন্টেম হয়ে যাবে। আর আমার হাইকোর্টে যারা বিচারপতি তারা অ্যাপিলেট ডিসিশন দিয়ে সিদ্ধান্ত দেন। আমাদের মাননীয় বিচারপতি আছেন আমাদের, উনি আরও সুন্দর করে আপনাদের বলবেন। এই যে ব্যাখ্যাটা উনি দিবেন সেই ব্যাখ্যাটা আমাদেরকে মানতে হবে। আমরা যদি তা না মানে আমাদের কন্টেম হয়ে যাবে। তা আপনি যখন একটা মামলা করতে যাবেন তখন এইগুলো দেখবেন, কেস দেখবেন। কিছু প্রসিদ্ধ কেস আছে যেই কেসগুলা সচরাচর সব কোর্টে বলা হয়। এরকম একটা কেস আছে জাকির হোসেন কেস, 16 ডিএলআর। সেখানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্র জাকির শেখ, ওনাকে ডিসমিস করা হয়েছে, এক্সপেল করে দেওয়া হয়েছে। ওটা চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। যে বলা হয়েছে কাউকে যদি মিস্টেক দাও, তাকে দোষী সাব্যস্ত করে কোনো তাকে শোকজ করতে হবে, তাকে শুনতে হবে, তাকে না শুনে কোনো মামলা তুমি করতে পারবে না। এই যে ডিসিশনটা হয়ে গেল। এখন কোনো আইনে আপনার এই শোকজের কথাটা থাকুক আর না থাকুক, আপনার বিরুদ্ধে যদি কেউ কোনো কর্মচারী বা সার্ভিস মেটার আপনার কাছে কেউ যদি আসে, তখন প্রথমে দেখবেন তোমাকে শোকজ করা হয়েছে কিনা। যদি শোকজ না করা হয় তো এইটি আপনার পয়েন্ট, এই একটা পয়েন্ট আপনি পেলে এই একটা পয়েন্ট আপনি মামলা দিতে যেতে পারেন যে আমাকে শোকজ করা হয়নি। তো এই যে এই ডিসিশনগুলো আসে এইভাবে। আবার একটা আইনে এটা ইন্টারপ্রিটেশন অফ ল, যেটা বলা আছে আইন তার নিজস্ব গতিতে, আইনে যদি স্পষ্ট থাকে আর আপনার ব্যাখ্যা দেখার দরকার নাই।
যখন এটা কনফিউশন থাকে এইটা হইতে পারে এটাও হইতে পারে, তখন আপনার ব্যাখ্যার প্রয়োজন আছে যে সুপ্রিম কোর্ট কী বলে, হাইকোর্ট কী বলে, এই পয়েন্টে কী ডিসিশন আসছে, সেই ডিসিশনটা তখন আপনি প্লেস করবেন। যখন কোর্টের কাছে প্লেস করবেন, কারণ কোর্ট কেউ না, বিচারক যিনি, উনি কিন্তু দুই পক্ষেই শুনে। আপনার আর্গুমেন্ট খুবই জোরালো, খুবই বক্তব্য আছে, কিন্তু ওই একটা পয়েন্ট, যে পয়েন্টটা আপনি বিপক্ষে চুপ করে বসে আছেন, আস্তে করে দেখিয়ে দিবেন যে এই আদালতের এই ডিসিশনটা আছে, তখন কিন্তু পুরো কেসটা ঘুরে যাবে। এই জন্য আপনারা যত তীক্ষ্ণ হবেন, আপনারা যত বুদ্ধিমান হবেন, এই ডিসিশনগুলা আস্তে আস্তে শিখবেন। এখনও পারবেন না, আস্তে আস্তে শিখবেন। কখন শিখবেন? প্রত্যেকটা কেসের যখন করতে যাবেন, সেই পয়েন্টে কী রেফারেন্স আছে খুঁজতে থাকবেন। একটা কেস ভালো করে শিখলে পরবর্তীতে সেই কেসটা আপনি যখন আবার আসবে, আপনাকে আর বেশি খাটার প্রয়োজন পড়বে না, কারণ এটা তো আপনি জেনে গেছেন। নতুন কেসটা আসলে আপনি দেখলেই বলবেন এটা তো এই কেস, তা আপনার তো ব্রিফ রেডি আছে, সব কিছু রেডি আছে, ওই ধরনের কেস আসলে আপনি করবেন। এরকম যে একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 50টা কেস আপনার আসে, তারপরে বাকি 50টা কেস আপনি না বলেও আপনি লিখে দিতে পারবেন, আপনি কোর্টে আর্গুমেন্ট করতে পারবেন, আপনি মামলা জিততে আসতে পারবেন। আমাদের সিনিয়র লয়ার যারা সিনিয়র লয়ার আছে, ওনাদের এখন আর বেশি পড়তে হয় না। কেন পড়তে হয় না? কারণ যেই কেসটা আসে উনি 50টা কেস করে আসছে, ওই 50টা কেসে কী ডিসিশন আছে ওনার জানা আছে। যখন একটা ক্লায়েন্ট আসে, পরে আর ওই যে দেখিয়ে বলে দিচ্ছে এটা তো এই হবে, তো এই হবে কিন্তু একদিনে আসে নাই। ওই যে বললাম প্রথমে যে কথাটা, আমাদের সিনিয়র অ্যাডভোকেট যারা আপনি স্যার বলে গেছেন যে আপনারা লয়ার হওয়ার চেষ্টা করেন, টাকার পিছনে দৌড়াবেন না, লয়ার হওয়ার চেষ্টা করেন। এইটাই লয়ার হওয়ার চেষ্টা। এই চেষ্টাটা যদি আপনারা করতে পারেন, আপনাকে বড় লয়ার হবেন। আর তা না হলে আপনাকে বসে থাকতে হবে। অনেকে দেখবেন যেখানে আছে অনেক জুনিয়র লয়ার খুব ভালো করতেছে, কেন? তারা রেগুলার পড়াশোনা করে, রেগুলার এই রেফারেন্সগুলো দেখে, রেগুলার এই কেসগুলো। আজকে 5 বছর প্র্যাকটিস করার পরে একজনে দেখবেন 500 মামলা করে ফেলছে। আবার অনেক লয়ার আছে একটা মামলা করে নেই। যে 500 মামলা করেছে, তার পরবর্তী 500 মামলা সে চোখ বন্ধ করে করতে পারবে, কিন্তু যে একটা করে নাই, পরবর্তীতে একটা মামলা করতে গিয়ে তার হিমশিম খেতে হবে। কারণ প্রেয়ার কী হবে, তার কীভাবে লিখতে হবে, তার সূচনা কী হবে, প্রত্যেকটা জিনিস তাকে আবার নতুন করে শিখতে হবে। কিন্তু আপনারা যদি শিখেন, একটার পর একটা স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শিখতে হবে। সেই স্টেপ বাই স্টেপ যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা সঠিক সুন্দর ব্যবহার হবে। আর যেই ব্যবহারগুলো করা হলো, যে আপনাকে পোলাইট হইতে হবে, খালি উত্তেজিত হবে না, পোলাইট থাকবেন, সিনিয়রকে শ্রদ্ধা করবেন। আপনার যারা সিনিয়র আছে তাদেরকে শ্রদ্ধা করবেন। যারা কোর্টে যখন যাবে, এখন প্র্যাকটিসটা কমে গেছে, কিন্তু আপনারা সেটা করেন না। এটা প্রথম যেটা হলো যে সিনিয়রদেরকে সুযোগ দিবেন। অনেক সময় অনেকের ইচ্ছা হয় যে উনি সুযোগ পায় বেশি, আমি কেন পাই না। এটা কারণ হলো যে উনিও কিন্তু আপনার মতো জুনিয়র ছিলেন, সবাই কিন্তু জুনিয়র হয়ে আসছে। আমরাও আপনাদের মতো একসময় ছিলাম, সেখানে আমরা সিনিয়রদের সম্মান করতাম, যে সিনিয়ররা আগে যাবে, আমরা জুনিয়ররা আমরা পিছিয়ে পড়ি। আস্তে আস্তে সিনিয়ররা শেষ হয়ে যাবে, তখন আপনি সিনিয়র হয়ে যাবে। এই জেনারেল বেঞ্চ স্যারকেও আমরা দেখেছি, উনি তখন মিড লেভেলের লয়ার, উনি তখন এত সিনিয়র হন। ওনাকেও দেখেছি যখন সিনিয়ররা আসতেন, সিনিয়রদের সুযোগ দিতেন, পরে ওনারা তারপরে গিয়ে মেনশন করতেন। এখন ওনারা সিনিয়র হয়েছেন, এখন আপনারা দেখতেছেন ওনারা এত সুযোগ পায় কেন? ওনারা ওই সুযোগটা কিন্তু দিয়ে আসছে। যে এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবে। মানুষকে সম্মান দিলে নিজেও সম্মানিত হয় না, মানুষকে সম্মান দিলে আপনি সম্মানিত হবেন। আপনাকে যারা ফলো করবে, দেখবে এই লোকটা যখন ওনাকে সম্মান দিচ্ছে, আমার দায়িত্ব আপনাকে সম্মান দেওয়া। কাজেই আপনার পিছনে যারা দাঁড়িয়ে থাকবেন, তারা আপনাকে সম্মান দেবেন। তা আজকে বেশি দূর যাইনি, অনেক কথা বলার আমি বলতে পারতাম, কিন্তু এখন আরও আমাদের যে আজকে প্রধান অতিথি অ্যাপিল ডিভিশন মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ রেজাউল স্যার, উনি বলবেন, উনি আরও সুন্দরভাবে আপনাকে বলবেন। তা আমি শেষ পর্যন্ত বলি, শেষ দাবি করে দিই, আজকের এই অভিষেকের মাধ্যমে আপনারা যে গাউনে ব্যান্ড পরিধান করেছেন, তা কেবল পোশাক নয়, এটি ন্যায় বিচারের প্রতীক ও একটি বিরাট দায়িত্ব। আমরা বিশ্বাস করি আপনাদের মেধা, নতুন উদ্দীপনা ও নীতিবোধ আমাদের বিচার বিভাগকে আরও সমৃদ্ধ করবে। আপনাদের এই দীর্ঘ পেশাগত জীবনের পথ চলা মসৃণ, সফল ও গৌরবময় হোক। আপনারা প্রত্যেকেই আইনি অঙ্গের এক একটি উজ্জ্বল নক্ষত্রে উঠুন, এই শুভকামনা ও প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।